বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং সেই প্রত্যাশাই আর কি আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছ এবং চলবে। নিজেকে কোভিড-19 থেকে নিরাপদ রাখবে, অন্যকেও নিরাপদ থাকতে সাহায্য করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব বিষয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক, দিলালপুর আব্দুল করিম হাই স্কুল, বাজিতপুর, কিশোরগঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদেরকে চতুর্থ অধ্যায় 4 অনুচ্ছেদ 4-2 থেকে বাংলাদেশের জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ অংশ থেকে আলোচনা করব। বাংলাদেশের জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ এই অংশ থেকে তোমাদের সাথে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি নেবে এবং এই সম্পর্কে ভালো জানার চেষ্টা করবে। বাংলাদেশ, তোমরা জানো যে জলবায়ুটা কি। আগে আমরা জলবায়ু নিয়ে একটু কথা বলি। জলবায়ুটা কি? আমরা আবহাওয়া সম্পর্কে শুনেছি, জলবায়ু সম্পর্কে শুনেছি। আবহাওয়া হচ্ছে ধরো প্রতিদিনের কোনো স্থানের প্রতিদিনের যে গড় তাপমাত্রা, আর্দ্রতা ইত্যাদির সমন্বয়, মানে দৈনিক গড় যে বিষয়টা আসে সেটা হচ্ছে দৈনিক, সেটা হচ্ছে আবহাওয়া। আর বহু বছরের আবহাওয়ার গড়কে বলা হয় জলবায়ু। বহু বছরের আবহাওয়ার গড়কে বলা হয় জলবায়ু। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে বাংলাদেশের জলবায়ু সেটা অন্যান্য শীত প্রধান দেশ বা গ্রীষ্ম প্রধান দেশের মতো চরম বাতাপন্ন নয়। এটা নাতিশীতোষ্ণ অঞ্চল। তাহলে এই বাংলাদেশের যে বিভিন্ন এই জলবায়ু অনুযায়ী এই বাংলাদেশের জলবায়ুকে কী করা যায়, বিভিন্ন ঋতুতে ভাগ করা যায়। এটাকে বাংলাদেশের সেই জলবায়ু অনুযায়ী এই বাংলাদেশের অবস্থাটা কি করবে, মোটামুটি 6 ভাগে ভাগ করা যায়। সেই 6টি ভাগের নাম তোমরা অবশ্যই জেনেছ যে বাংলাদেশের কয়টা ঋতু। বাংলাদেশের যে ঋতু সেটাকে 6 ভাগে ভাগ করা যায়। এটাও কিন্তু জলবায়ু অনুযায়ী ভাগটা করা হয়। তাহলে আমরা জানি গ্রীষ্ম, 2 বর্ষা, শরৎ, হেমন্ত, 5 শীত, 6 হচ্ছে বসন্ত। এই বাংলাদেশের ঋতুকে জলবায়ুর প্রেক্ষিতে বাংলাদেশটাকে 6টি ঋতুতে ভাগ করা হয়।
জলবায়ুর প্রেক্ষিতে বাংলাদেশকে 6টি ঋতুতে ভাগ করা হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। তোমরা জানো সেটা বাংলা মাস, যেমন এই বৈশাখ মাস, এই বৈশাখ জ্যৈষ্ঠ বাংলা এই 2 মাসকে কি বলা হয়? ওই গ্রীষ্মকাল বলা হয়। আসলে দেখো বৈশাখ মাসটা ইংরেজিতে কোন মাস? ইংরেজিতে ওই এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শুরু হয়। বৈশাখ মাসটা ইংরেজিতে কি এপ্রিল মাসের মাঝামাঝি থেকে শুরু হয়। এই জন্য বাংলা এবং ইংরেজি মাস পুরোপুরি মেলানো যায় না। যাক, এখন তোমাদের সাথে আমি যে কথাটা বলতে চাই যে বাংলাদেশের জলবায়ুকে জলবায়ু অনুযায়ী আমাদের এই বাংলাদেশের ঋতুকে 6 ঋতুতে ভাগ করা হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এই 6টা ঋতুর নাম কিন্তু তোমরা ছোটবেলা থেকে শিখেছ। এখন আসলে এই 6টা ঋতুকে মূলত 3টা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে এটা 1, এটাকে 2 এবং এটাকে 3, অর্থাৎ গ্রীষ্ম, বর্ষা এবং শীত। আমরা স্বাভাবিক দিক থেকে আমরা কিন্তু এই 3টা ঋতুকে আমরা অনুভব করি। একটা হলো গ্রীষ্ম, যখন গরম লাগে আমাদের তখন আমরা গ্রীষ্মকাল মনে করি। আবার বর্ষা, যখন বর্ষা শুরু হয়, বৃষ্টিপাত শুরু হয়, তখন আমরা সেটাকে বর্ষা মনে করি। আর অনুভূতিতে আরেকটা, সেটা হলো যখন শীত আসে তখন আমরা শীতকাল ধরে নিই। আসলে এই শরৎ, হেমন্ত, বসন্ত এগুলা তেমন একটা অনুভূত হয় না, বিদায় আমরা এখন বর্তমানে যে ভাবে পরিস্থিতি অনুযায়ী এই 3টা শ্রেণীতে কিন্তু এখন ভাগ করা যায়। এই 6টা ঋতুকে 3 শ্রেণীতে ভাগ করা যায়। অবশ্য এই 3টা শ্রেণীর মধ্যে কোনোটার ব্যাপকতা একটু কম, কোনোটার ব্যাপকতা একটু বেশি। আসো আমরা সেই ইংরেজি মাসের নাম অনুযায়ী এইগুলার ব্যাপকতা সম্পর্কে একটু দেখে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে যদি গ্রীষ্মকাল, শীতকাল দিয়ে শুরু করি। আমরা শীতকালটা নিই প্রথম। শীতকাল, আমরা শীতকালটা দিয়ে একটু শুরু করি। কেন শুরু করি দেখো, এই কালটা কখন থেকে শুরু, শীত কখন থেকে অনুভূত হয় তোমাদের নিশ্চয়ই মনে পড়ে। সেটা দেখো নভেম্বর থেকে আজান পড়েছে। একটু
শিক্ষার্থী বন্ধুরা, আজ শেষ হতে হতে আমরা এই তিনটা বিষয় দেখব যে ইংরেজিতে যে মাসগুলো আছে আমরা সেই নভেম্বর থেকে যদি শুরু করি। দেখো, যখনই নভেম্বর মাস পড়ে তখনই শীত অনুভূত হতে শুরু করে আস্তে আস্তে। তারপরে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমরা শীত অনুভব করি এবং সেটাকে বর্তমানে এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল ধরা হয়েছে। অবশ্য এর মধ্যে সবচেয়ে প্রচণ্ড ঠান্ডা পড়ে, সবচেয়ে বেশি শীত পড়ে সেটা হচ্ছে কোন মাস? জানুয়ারি মাস। শীতকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ধরো সর্বোচ্চ 29 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে সর্বোচ্চ এবং এটা হচ্ছে সর্বনিম্ন শীতকালের কি তাপমাত্রা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন। কিন্তু জানুয়ারি মাসটা হচ্ছে আমাদের এই বাংলাদেশে সবচেয়ে বেশি শীত পড়ে জানুয়ারি মাস। আর জানুয়ারি মাসের গড় তাপমাত্রা কত জানো? সেটা হলো 17.7 ডিগ্রি সেলসিয়াস। 17.7 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাটা, এটা হলো জানুয়ারি মাস। জানুয়ারি এটা সর্বোচ্চ তাপ, শীতকালের সর্বোচ্চ তাপমাত্রা কত? 29 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন হচ্ছে 11 ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে বেশি যে মাসের শীত পড়ে সেটা হচ্ছে জানুয়ারি মাস। আর জানুয়ারি মাসের গড় তাপমাত্রা হচ্ছে 17.7 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা যে শীতকালের আমাদের যে গণনা, শীতকালের সর্বোচ্চ কত ডিগ্রি, সর্বনিম্ন কত ডিগ্রি আর সবচেয়ে বেশি শীত পড়ে সেটা হচ্ছে জানুয়ারি মাস। সবচেয়ে শীতলতম মাস জানুয়ারি মাস। সবচেয়ে শীতলতম মাস হচ্ছে জানুয়ারি মাস এবং তার গড়, জানুয়ারি মাসের গড় তাপমাত্রা হচ্ছে 17.7 ডিগ্রি সেলসিয়াস। 17.7 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে তোমার জানুয়ারি মাসের বিষয়। আর শীতকালটা তাহলে ডিগ্রি তো কত? নভেম্বর থেকে ফেব্রুয়ারি। এখন আমরা ফেব্রুয়ারির পর থেকে মার্চ থেকে মে মাস, এই কটা মাস, এখানে কয় মাস? নভেম্বর থেকে ফেব্রুয়ারি, এখানে কিন্তু 4 মাস। এখানে কয় মাস আছে? 4 মাস। আর এখানে কত মাস আছে? মে, মার্চ, এপ্রিল, মে, মাত্র 3 মাস। এখানে কত? 3 মাস। আর এখানে কত? 5 মাস। অর্থাৎ জুন থেকে অক্টোবর, এখানে কিন্তু এই 5 মাস। তো ঠিক আছে বন্ধুরা, এখানে গ্রীষ্মকাল কখন থেকে শুরু? মার্চ থেকে মে পর্যন্ত হলো গ্রীষ্মকাল। এই 3 মাসকে আমরা গ্রীষ্মকাল ধরি। কারণ এখানে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে এবং আমরা গরম অনুভব করি। তবে গ্রীষ্মমণ্ডলীয় এলাকার মতো সেরকম চরম নয়। আর সেখানে এই গ্রীষ্মকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এটা আমরা দেখে নিব। সর্বোচ্চ হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন হচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াস। এটা কি? এই গ্রীষ্মকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। ডিয়ার লার্নার্স, এবং এটা এই তাপমাত্রা যে সামুদ্রিক যে বিষয় আছে, সামুদ্রিক জলবায়ু, সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু এই তাপমাত্রাটা এখানে ভারে। তো আমরা
এই মার্চ থেকে মে মাস পর্যন্ত যে গরম অনুভূত হয় এটা কিন্তু আমরা কিন্তু সবচেয়ে স্পষ্ট আকারে আমরা জানি এটা এবং বুঝি। সেক্ষেত্রে বন্ধুরা আমরা পরে চলে যাব হলো বর্ষাকাল। আমরা কোন কালে চলে যাব? বর্ষাকালে চলে যাব। আর সেই বর্ষাকালটা বললাম তো এই 5 মাস আছে বর্ষাকাল। আর বর্ষাকালে কিন্তু আমাদের একটা কথা বলে রাখি, আমাদের দেশে বর্ষাকালে সূর্য কিন্তু ঠিক মাথার উপরে থাকে। সূর্য কোথায় থাকে? ঠিক মাথার উপরে। কিন্তু বর্ষাকালে বৃষ্টিপাতের কারণে আমরা সেই অনুযায়ী আমরা বেশি তাপমাত্রা কিন্তু পাই না, অর্থাৎ খুব চরম তাপমাত্রার সম্মুখীন আমরা হই না। সূর্য যখন মাথার উপরে থাকে তখন মূলত তাপমাত্রা বেশি থাকার কথা, কিন্তু এই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কি থাকে? একটা সুন্দর অবস্থানে থাকে। সেই জন্য আমরা খুব বেশি তাপমাত্রা সে সময় অনুভূত করি না। আর আরেকটা সেখানে কি জানি বলছিলাম, ওই তাপমাত্রার কথা বলছিলাম। গ্রীষ্মকালে বর্ষাকালের তাপমাত্রা গড় তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থাকে। 27 ডিগ্রি সেলসিয়াস থাকে। অর্থাৎ গ্রীষ্মকালের চেয়ে এই সময়ে বেশি তাপমাত্রা থাকার কথা, কিন্তু বর্ষার কারণে আমরা তেমন তাপমাত্রা অনুভূত করি না। যে কারণে এই 5 মাসের গড় তাপমাত্রা থাকে তো কত? 27 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস হলো গড় তাপমাত্রা এই বর্ষাকালে, যদিও সূর্য তখন মাথার উপরে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন বর্ষাকালের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বর্ষা, অর্থাৎ বৃষ্টি বাদল। আমাদের এই দেশে কিন্তু সারা বছরই বৃষ্টিপাত হয়, কিন্তু 5 ভাগের 4 ভাগ বৃষ্টিপাত হয় এই বর্ষাকালে হয়, আর 1 ভাগ হয় অন্যান্য সময়ে। অর্থাৎ সারা বছর যদি আমরা ধরি, তাহলে সারা বছরের বৃষ্টিপাতকে যদি আমরা 5 ভাগে ভাগ করি, তাহলে 4 ভাগ বৃষ্টিপাতই হয় সাধারণত কোন মাসে? বর্ষাকালে। আর 1 ভাগ বৃষ্টিপাত হয় এই অন্যান্য সময়ে, বছরের অন্যান্য সময়ে। এই হচ্ছে বর্ষাকালের একটা বৈশিষ্ট্য। আর বর্ষাকালে বাংলাদেশের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়। আমরা পশ্চিম থেকে যত পূর্ব দিকে যাব, বৃষ্টিপাত তত বেশি দেখতে পাব। বর্ষাকালে আমরা যখন ওই পশ্চিমে থাকি, একবারে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে, সেই সময়ে বাংলাদেশের বৃষ্টিপাত 119 ডিগ্রি সেলসিয়াস, 100 সেন্টিমিটার, 119 সেন্টিমিটার বৃষ্টিপাত সেটা পশ্চিম দিকে। আর পূর্ব দিকে ভাবতে ভাবতে সেটা হয় 340 ডিগ্রি সেন্টিমিটার। এই হচ্ছে বৃষ্টিপাতের একটা তারতম্য। আমরা বাংলাদেশের পশ্চিমাঞ্চলে যখন বৃষ্টিপাত রেকর্ড করা হয়, তখন সেইখানে কত? 119 সেন্টিমিটার বৃষ্টিপাত আমরা রেকর্ড করতে পারি। আর আস্তে আস্তে যখন আমরা দেশের ভিতরে আসবো এবং এইসব পূর্ব দিকে যেতে থাকবো, তখন পূর্ব দিকে পাহাড়ি এলাকার বৃষ্টিপাত আরও বেশি। অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায় এবং পূর্ব দিকে সর্বশেষ বৃষ্টিপাত কত? 340 সেন্টিমিটার রেকর্ড করা হয়। ডিয়ার লার্নার্স, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই জলবায়ু বিষয়টা
পরিষ্কার বুঝতে পেরেছ। অবশ্য বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে তোমরা আরেকটা জানো, বাংলাদেশের মানুষ এই জলবায়ুর উপরে নির্ভরশীল, অর্থাৎ বাংলাদেশের মানুষ প্রকৃতির উপরে নির্ভরশীল। আর জলবায়ুর পরিবর্তনের কারণে প্রতি বছরই সমুদ্রের উচ্চতা কিছু না কিছু বৃদ্ধি পাচ্ছে। আর সেই জলবায়ুর পরিবর্তনের কারণে এই বাংলাদেশের মানুষ যে বেশিরভাগ মানুষই প্রকৃতির উপরে যে নির্ভরশীল, সেই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্নভাবে। আর জলবায়ু পরিবর্তনের কারণেই সাধারণত এই পরিবর্তনটা সাধিত হচ্ছে। তোমরা আরও বিস্তারিত আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরও বিস্তারিত আলোচনা করব। যতটুকু আমরা আজকে দেখিয়েছি, আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে বুঝতে পেরেছ। আজ তোমাদের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।